কারা কারা আমার আজকে নতুন ক্লাস করতেছেন বা কার কততম ক্লাস? হ্যাঁ, একটু দেখি ভাইদের, হ্যাঁ ভাইদের বোনদের কাছাকাছি আগে শেয়ার করা ছাড়া কোনো একটু আমাকে কনফার্ম করেন যে হচ্ছে আপনারা হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা। একটু আমাকে একটু কমেন্ট করেন, হ্যাঁ, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা শুরু করব আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকে জয়েন করছেন, আমাকে একটু কমেন্টে জানান যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনারা আমার কথা শুনতেছেন কিনা একটু কমেন্ট করবেন। এবং হচ্ছে যে কালকে ব্যাংকের পরীক্ষা, আর আজকের ক্লাসটা নট অনলি ফর ব্যাংক, আপনারা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, হ্যাঁ সবার জন্য, হ্যাঁ ফর এভরিবডি এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনার এই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর কি, জানা উচিত আর কি। হ্যাঁ, সো হচ্ছে আজকে আমরা জিকে নিয়ে আলোচনা করব। ব্যাংক এবং আদার্স যে কোনো চাকরির পরীক্ষাতেই এই টপিক থেকে সব সময় মানে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আর কি। আপনি যেই পরীক্ষায় দেন বাংলাদেশের জব মার্কেটে, আপনি যেই পরীক্ষায় দিতে যান না কেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করেন সব ঠিকঠাক আছে নাকি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছে যদি ক্লাসটা সেভ রাখতে চান, অর্থাৎ পরবর্তীতে যদি আপনি আবার দ্বিতীয়বার দেখার ইচ্ছা থাকে যে হচ্ছে আমি পরবর্তীতে যাতে আবার ক্লাসটা দেখতে পাই, তাহলে শেয়ার করা ছাড়া কোনো বিকল্প নাই। হ্যাঁ, সিক্রেট গ্রুপের যেমন যারা অ্যাডমিটেড ওখানে ক্লাস ভিডিও ওখানেই থাকে, বাট আমার এই পেজে প্রত্যেকদিন অনেক পোস্ট হয়, আপনার পেজে অন টাইমলাইন অনেক পোস্ট হয়। সো আপনি হারাই ফেলবেন, দেখবেন 2 দিন পরে এই ক্লাসটা আর খুঁজে পাবেন না। সো এটার একমাত্র সমাধান হচ্ছে আপনি শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে এটা সেভ করে রাখেন, তাইলে হচ্ছে আপনি 6 মাস পরেও খুঁজে পাবেন। হ্যাঁ, 6 মাস পরে আপনার টাইমলাইন স্ক্রল করলে আপনি খুঁজে পাবেন, না হলে কিন্তু খুঁজে পাবেন না আর কি। হ্যাঁ, আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দেন, আপনার যারা বন্ধু আছে বান্ধবী আছে, হ্যাঁ অবশ্যই মেনশন করে দিবেন আর কি। হ্যাঁ, আমি কিছুটা হচ্ছে অসুস্থ আর কি। হ্যাঁ, কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর অ্যালার্জি জনিত সমস্যায় আছে আর কি। সো হচ্ছে ভয়েস হয়তো বা একটু কম লাউড হইতে পারে, আশা করি আপনারা সেটা বুঝে নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে আমার টপিকটা একটু লিখে দেই, আজকের টপিকটা। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আপনারা একটু শেয়ার করে দেন, আর যাদের জন্য ক্লাস তাদেরকে আগে শেয়ার করে দিয়ে নেই। হ্যাঁ, এটা হচ্ছে পেইড গ্রুপ, পেইড ব্যাচের জন্য ক্লাসটা ছিল। আচ্ছা, সেখানে আগে শেয়ার করে দিয়ে নেই। ওকে, শেয়ার। আচ্ছা, তো আগামীকাল যারা নতুন জয়েন করছেন, আগামীকাল 2021 সাল ভিত্তিক পরীক্ষা আছে জানেন। অনেকের মধ্যে হচ্ছে কনফিউশন হয়ে গেছেন অলরেডি, যে কয়েকদিন আগে আমরা কিছু ব্যাংকে অ্যাপ্লাই করছিলাম, সিনিয়র অফিসার, তারপরে হচ্ছে অফিসার ক্যাশে, এই পরীক্ষাগুলো কি সেই পরীক্ষা কিনা? উত্তর হচ্ছে না, এইটা 2021 সাল ভিত্তিক পরীক্ষা। এটার আবেদন হয়েছে আরো 8-10 মাস, 1 বছর প্রায় কাছাকাছি আগে। হ্যাঁ, সো এটা আপনাদের জন্য না। গত কয়েকদিন আগে সিনিয়র অফিসার জেনারেল ক্যাশের যে অ্যাপ্লাই করছেন, ওইটা ছিল 2022 সাল ভিত্তিক। হ্যাঁ, ওটার পরীক্ষা এখনো হয় নাই, ওটার পরীক্ষা আরো পরে হবে আর কি। হ্যাঁ, সো হচ্ছে ভয়ের কিছু নাই, এটা আপনাদের মিসিং হওয়ার সুযোগ নাই আর কি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা জিকে নিয়ে আলোচনা করব। আর যেহেতু লাইভ ক্লাস, আমার পেজে সাম্প্রতিক জিকের উপর একটা নোট শেয়ার করা হয়েছে, কালেক্টেড নোট। সো আপনারা ওগুলা হচ্ছে আপনারা চাইলে রিডিং করে অনেক কিছু পড়তে পারবেন। সো ক্লাস যেহেতু, এখানে ব্যতিক্রম কিছু পাবেন অবশ্যই। হ্যাঁ, ক্লাস মানেই হচ্ছে যেটা বইতে নাই ওই জিনিসগুলো পড়ানো, বাট আপনার এটা জানা উচিত এবং এখান থেকে প্রশ্ন হয়। ক্লাস মানেই হচ্ছে আপনার ব্যতিক্রম কিছু আপনার থাকতে হবে, নাইলে আপনি ক্লাস করে কি করবেন? আপনি তো সব বইতেই পড়তে পারেন, নীলখাতে বই পাওয়া যায় সব। হ্যাঁ, সো হচ্ছে আমি চেষ্টা করবো আপনাদের ইউনিক কিছু ইনফরমেশন দেওয়ার, যেগুলো হচ্ছে ব্যাংকের বলেন, ব্যাংকে তো লাগবেই, ব্যাংকে চাকরি করার জন্য এই জিনিসগুলো আপনার অবশ্যই লাগবে আর কি। হ্যাঁ, আর আদার চাকরির জন্য লাগবে। ব্যাংক জিকে,
আচ্ছা, খাতা কলম নিয়ে রেডি হন। আজকে আমি যা যা বলবো সাথে সাথে নোট করে ফেলবেন আর কি। হ্যাঁ, এটাই নোট। আর কি বলে, আগামীকাল যেহেতু পরীক্ষা, অনেকে আজকে ঢাকার বাইরে থেকে আসতেছেন, গাড়িতে আছেন, অনেক কয়েকজন টেক্সট করছেন, গাড়িতে বসে শুধু শুনবেন। হ্যাঁ, আপনার যেহেতু লেখার সুযোগ নেই, জাস্ট আমার কথাগুলো শুনলেই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। দেখেন, আমাদের আজকের টপিক হচ্ছে ব্যাংক জিকে। হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ মানে হেডলাইনটা ব্যাংক জিকে, যেহেতু আগামীকাল ব্যাংকের পরীক্ষা। বাট আমি যেটা বললাম, যেহেতু সাধারণ জ্ঞানের আসলে কোনো মানে ধর্ম নাই যে এটা ব্যাংকের, ওটা বিসিএস এর, ওটা প্রাইমারি এর, সব পরীক্ষাতে আসে। তবে যেহেতু আগামীকাল ব্যাংকের পরীক্ষা আছে বা আগামীকাল নিবন্ধনও আছে, আমার যতটুকু নিবন্ধন না কিসের পরীক্ষা যেন আছে খুব সামনে আর কি, আগামীকাল না, তো সব জায়গায় কাজে দেবে ইনশাল্লাহ আর কি। হ্যাঁ, আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিয়েছিলেন, সবার সাথে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা দেখেন ব্যাংক জিকে। হ্যাঁ, আচ্ছা তো আপনারা যেহেতু ব্যাংকে চাকরির পরীক্ষা দিবেন, যারা নতুন জয়েন করছেন, কারা কারা নতুন জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করেন তো। কারা কারা হচ্ছে নিউ, মানে আজকে আমার প্রথম ক্লাস করতেছেন, একটু কমেন্ট করেন তো, একটু কমেন্টে দেখি কারা কারা আমার আজকে নতুন ক্লাস করতেছেন বা কার কততম ক্লাস। হ্যাঁ, একটু দেখি ভাইদের। হ্যাঁ, ভাইদের বোনদের। আর কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন, হ্যাঁ কোন জেলা থেকে ক্লাস করতেছেন, হ্যাঁ কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন একটু দেখি আর কি, 1 মিনিট সময় নেই। হ্যাঁ, তারপর আমরা শুরু করি। আচ্ছা, এমডি মাহফুজ হচ্ছে আজকে ফার্স্ট, শ্রী রঞ্জিত ভাইজ্যপাল, আচ্ছা বেশ অনেকজন নতুন আছে, অনেকজন নতুন আছে, যাক আমার ভালো লাগলো আর কি। হ্যাঁ, তো আপনাদের অনেকজন নতুন আছেন। আচ্ছা, আপনাদের সকলকে আমাদের ক্লাসে, আমাদের পেজে হচ্ছে মানে কি বলে স্বাগতম জানাচ্ছি। আর আমার সাথে যারা হচ্ছে, আমার অনেক ভিডিও আছে, মোটিভেশনাল বলেন, ক্লাস রিলেটেড বলেন, ব্যাংক রিলেটেড। সো আপনারা আমার নাম জানেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, আর সবার কাছে জাকির স্যার হিসেবে পরিচিত আর কি। আর আমি বর্তমানে বিকেবিতে কর্মরত আছি। ব্যাংকে মোটামুটি 2-3টা ব্যাংকে চাকরি করার, কাজ করার সৌভাগ্য হয়েছে। তো আপনারা যাদের টার্গেট হচ্ছে ব্যাংক, যে ব্যাংকে আর ব্যাংকার হবেন, হ্যাঁ তাদের জন্য হচ্ছে আজকের মূল আয়োজন আর কি। হ্যাঁ, আগামীকাল পরীক্ষা 10টাতে। হ্যাঁ, আচ্ছা জাকির হোসেন আছে, আমার একজন কি বলে মিতা, অনুকূল চন্দ্র ভদ্র ভালুকা থেকে। ভালুকা আমি অনেকবার গেছি। হ্যাঁ, ভালুকাতে ভরাডোবা নামে একটা জায়গা আছে, ভরাডোবা একটা জায়গা আছে, ভালুকা শহরেও গেছে, আমার বন্ধুর বাসা ভালুকাতে। আচ্ছা, মুজিবুর রহমান ভাই সাভারে আছে গাড়িতে। আমি বললাম অনেকেই গাড়িতে আছেন যারা আগামীকালের পরীক্ষার জন্য ঢাকা আসতেছেন। জয়নাল আবেদিন হচ্ছে আচ্ছা পাবন নারায়ণগঞ্জ থেকে, আমার খুব পছন্দের এক ভাই। আচ্ছা যাক, ফরিদপুর থেকে আজ ফার্স্ট সিনথিয়া ইসলাম, আমার বাড়ি মাদারীপুর, আপনার বাড়ি ফরিদপুর, কাছাকাছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা তো দেখেন ব্যাংক জিকে, তো যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশের ব্যাংকে চাকরি করব, কোন ব্যাংকে চাকরি করব, বাংলাদেশের ব্যাংক। হ্যাঁ, বিডি ব্যাংক, বিডি ব্যাংকের মধ্যে একদম শুরু আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে যে জিনিসগুলো আপনাদের সিকোয়েন্স অনুযায়ী আসবে, আমি আপনাদের ঠিক সিকোয়েন্স অনুযায়ী কিছু ইউনিক জিনিস বলে মানে আজকে ক্লাসে পাবেন, ইউনিক। হ্যাঁ, ইউনিক কিছু জিনিস পাবেন। হ্যাঁ, আমি বলবো না যে কালকের পৃষ্ঠা খুললে আপনি সব কমন পাবেন। হ্যাঁ, কারণ যারা চাকরি করেন বা চাকরি যাদের হবে বা অলরেডি হয়েছে বা মোটামুটি অভিজ্ঞতা আছে, তারা জানেন চাকরির পরীক্ষার কোনো সাজেশন হয় না। হ্যাঁ, চাকরির পরীক্ষার জন্য আপনার সবকিছুই পড়া লাগে, এবং আমি আজকে আপনাদেরকে যা পড়াবো এগুলো আপনার জানা উচিত, এবং এখান থেকে আপনার যদি লাক ভালো হয় আপনি কমন পেতে পারেন। আমি কখনোই বলি না যে এটা সাজেশন না, এগুলা আপনি চাকরির পরীক্ষার হলে ঢোকার সময় এগুলো আপনার জানা উচিত। তারপরে এখান থেকে কপাল ভালো হলে কমন পড়বেন, এবং আমি যেই কোশ্চেনগুলো আপনাদেরকে বলবো ম্যাক্সিমামই কোনো না কোনো পরীক্ষাতে আসছে। আচ্ছা, তো দেখেন আমাদের প্রথম যে ইয়াটা আমাদেরকে জানতে হবে, দেখেন প্রথমে হচ্ছে আমরা চাকরি করব কোথায়, বিডি মানে বাংলাদেশে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আর কি। হ্যাঁ, তো পৃথিবীতে
পৃথিবীতে হচ্ছে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি অবস্থা, অর্থনীতি বানান ভুল লিখছে মনে হয়। আচ্ছা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা দেখেন, পৃথিবীতে মোটামুটি বেশ কয়েক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে এখন, বাট দুইটা হচ্ছে মেজর। হ্যাঁ, মেজর একটা হচ্ছে আপনার পুঁজিবাদী। হ্যাঁ, বলেন তো পুঁজিবাদী। হ্যাঁ, একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের থেকে আমি অনেকগুলা কোশ্চেন মানে উত্তর আপনাদের কাছ থেকে নিব এবং উত্তর বলে দিব। হ্যাঁ, আপনাদের পার্টিসিপেশনের, যেহেতু আজকে সাধারণ জ্ঞানের ক্লাস, আপনাদের পার্টিসিপেশন যত ভালো হবে আপনাদের জন্য তত মঙ্গল। পৃথিবীতে মোটামুটি বড় দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, একটা পুঁজিবাদী, একটা হচ্ছে সমাজতান্ত্রিক। হ্যাঁ, সমাজতান্ত্রিক। বলেন তো বাংলাদেশের কোন অর্থনৈতিক ব্যবস্থা আছে বলেন তো? আমাদের যে অর্থনৈতিক সিস্টেম চলতেছে আমাদের বাংলাদেশে, এটা কি পুঁজিবাদী নাকি সমাজতান্ত্রিক একটু বলেন তো? বাংলাদেশের যে অর্থনীতি সেটা কোন অর্থনৈতিক ব্যবস্থা বলেন তো, পুঁজিবাদী নাকি সমাজতান্ত্রিক? হ্যাঁ, একটু কমেন্ট করেন, আমি ব্যাখ্যা সহ বলে দিব। হ্যাঁ, কোনটা কি বলে দিব, বলেন তো বাংলাদেশের কোনটা, বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা চলতেছে বলতেন তো? আচ্ছা, সুনামগঞ্জ ফুড পুঁজিবাদী, হাইব্রিড, মিক্স ইকোনমিক্স, পুঁজিবাদী। আচ্ছা, এখন দেখেন পুঁজিবাদী যদি বলি, পুঁজিবাদী হচ্ছে এটার মালিক হচ্ছে ব্যক্তি, মানে ব্যক্তি। পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থায় যে সম্পদের মালিক ব্যক্তি, রাষ্ট্র কোনো সম্পত্তির মালিক না, এরকম আর কি। হ্যাঁ, আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্র হচ্ছে সকল সম্পত্তির মালিক। হ্যাঁ, যেমন এটা চলে হচ্ছে আপনার রাশিয়াতে। হ্যাঁ, রাশিয়াতে সমাজতান্ত্রিক ছিল রাশিয়াতে। আর পুঁজিবাদী হচ্ছে কোথায়? ইউএসএ তে। হ্যাঁ, ইউএসএ তে পুঁজিবাদী হচ্ছে মানে ব্যক্তি হচ্ছে সম্পদের মালিক, এরকম আর কি সিস্টেম আর কি, যার একজনের অনেক বেশি সম্পদ আরেকজন অনেক কম সম্পদ, এরকম মানে মানুষ হচ্ছে সম্পদের মালিক। আর যদি আপনি সমাজতান্ত্রিক ধরেন, সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম, আপনারা মানে জনগণ আনুপাতিক হারে যে যার অনুযায়ী নেবে, এটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তা আমাদের যে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে এই দুইটার মিক্সড। মিক্স মানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে কি মিশ্র অর্থনীতি ব্যবস্থা। তাহলে আপনাকে যদি এটা কিন্তু আপনাকে ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে একটু লিখে নেবেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে মিক্সড অর্থনৈতিক ব্যবস্থা। এটা কি এখানে ব্যক্তি মালিকানাধীনও আছে, আবার হচ্ছে রাষ্ট্র মালিকানাধীনও আছে। আপনার যেমন নিজের বাড়ি আছে, নিজেদের বাড়ি আছে, বাবার বাড়ি আছে, আপনার বাড়ি আছে, এটা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল। আবার রাষ্ট্রের অনেক কি অনেক প্রতিষ্ঠানের মালিক হচ্ছে রাষ্ট্র, এই যে মানে গভর্নমেন্ট ব্যাংক আছে, গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে, অর্থাৎ এখানে ব্যক্তি এবং রাষ্ট্র দুই মালিকানাধীন জিনিসপত্র মানে প্রতিষ্ঠান এখানে অ্যাভেলেবেল। সো বাংলাদেশ হচ্ছে কি মিক্সড অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, বাংলাদেশের যে অর্থনীতি সেটা হচ্ছে মিক্সড অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, না সমাজতান্ত্রিক না, আর হচ্ছে পুঁজিবাদীও না, এটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন খুব বেশি আসে দেখেন, তাহলে এটা একটু লিখে নেবেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। আরেকটা কোশ্চেন ব্যাংকে অনেকবার আসছে, সেটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। হ্যাঁ, মুক্ত বাজার অর্থনীতি। আপনি ব্যাংকে চাকরি যদি করেন তাহলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। বলেন তো এই মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশে কত সালে চালু হয়েছে? মুক্তবাজার অর্থনীতি কি আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব, বাট মুক্তবাজার অর্থনীতিটা বাংলাদেশে কবে চালু হয়েছে বলেন তো? এটা ব্যাংকের পরীক্ষায় অনেকবার আসছে, একাধিকবার অনেক ব্যাংকের পরীক্ষাতে আসছে যে মুক্তবাজার অর্থনীতি কি এবং বাংলাদেশে এটা কবে চালু হয়েছে। একটু আমি অপশন দিব কিনা? আচ্ছা, আমি একটু অপশন দিই। হ্যাঁ, বলেন, দেখেন 1990, 1991, 1992, 1993। জান অপশন দিয়ে দিলাম। মুক্তবাজার অর্থনীতি কি বাংলাদেশে কবে চালু হয়েছে বলেন তো? আচ্ছা, আপনাদের পার্টিসিপেশন করলে বেশি মনে থাকবে। হ্যাঁ, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1991 1 জানুয়ারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেকেরই উত্তর হয়েছে এটা হচ্ছে 1 জানুয়ারি। হ্যাঁ, 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি। হ্যাঁ, 1
জানুয়ারি 1991 সালে হচ্ছে মুক্তবাজার অর্থনীতি চালু হয়েছে। এখন আপনাদেরকে প্রশ্ন জাগতে পারে মুক্তবাজার অর্থনীতি আবার কি? ওপেন মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি হচ্ছে সমস্ত পৃথিবীর, অর্থাৎ সমস্ত পৃথিবীর যে মার্কেট, মার্কেট মানে হচ্ছে বাণিজ্যিক মার্কেট। হ্যাঁ, এই মার্কেট মানে নিউ মার্কেট না। মুক্তবাজার অর্থনীতি হচ্ছে পৃথিবীর যে আপনার যে ওপেন মার্কেট আছে সেখানে বাংলাদেশ কম্পিটিশন করতে পারবে ওপেনলি, ইউএসএ পারবে, তারপর ইউকে পারবে, যে ইন্ডিয়া পারবে। হ্যাঁ, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো ব্যারিয়ার নাই। হ্যাঁ, ব্যারিয়ার নাই, এখানে কম্পিটিশন থাকবে, একাধিক ক্রেতা থাকবে। হ্যাঁ, মানে এরকম আর কি বিভিন্ন, অর্থাৎ সব দেশ ওপেনলি হচ্ছে তারা মার্কেটে পার্টিসিপেট করবে আর কি, যে যার ইয়া অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে। তো বাংলাদেশে এই মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় এবং 1 জানুয়ারি, তাহলে একটু লিখে নেন, বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালের 1 জানুয়ারি। হ্যাঁ, 1991 সালে 1 জানুয়ারি আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন, বেইল আউট। আমি বলছি যে আপনাদের হচ্ছে ব্যতিক্রম কিছু জিনিস ক্লাসে পাবেন, যেটা হচ্ছে আপনি সচরাচর শুনবেন না, বইতেও খুব একটা পাবেন না, রেয়ার। হ্যাঁ, বেইল আউট, বেইল আউট এটা একটা ওয়ার্ড, বিশেষ টাইপের একটা ওয়ার্ড। প্রশ্ন আসে যে বেইল আউট কিসের সাথে মানে সম্পর্কিত? হ্যাঁ, বেইল আউট শব্দটি, বেইল আউট শব্দটি কিসের সাথে সম্পর্কিত, মানে কিসের সাথে সম্পর্কিত? বেইল আউট শব্দটি কিসের সাথে সম্পর্কিত? সাধারণ জ্ঞানের আপনি অনেক ক্লাস পাবেন, বাট ব্যাংক রিলেটেড সাধারণ জ্ঞান কিন্তু আপনি পাবেন, বাট স্পেসিফিক বেশ কিছু টেকনিক্যাল টার্ম আছে, এগুলা কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না, বাট পরীক্ষায় আসে। তাহলে দেখেন, এই যে বেইল আউট একটা শব্দ লিখলাম, বলছে বেইল আউট শব্দটির সাথে কিসের সাথে জড়িত। ধরেন আমি লিখলাম একটা হচ্ছে যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ দেখলাম, তারপর হচ্ছে ধরেন নির্বাচন। হ্যাঁ, নির্বাচন, তারপর আর কি কি আছে, আর কয়েকটা অপশন আপনাদেরকে দেই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি আছে, আচ্ছা, তারপর ধরেন যে অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতি, তারপরে ধরেন রাজনীতি। হ্যাঁ, এরকম একটা ইয়া দিলাম, 1 2 3 4 চারটা অপশন। বেইল আউট একটা ওয়ার্ড, এটা অনেকবার পরীক্ষাতে আসছে। আমি আপনাদের এরকম কিছু বলবো না যা পরীক্ষায় আসে না। হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসে, আসছে এবং আসবে, ওইগুলাই আপনাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি আমি। বেইল আউট শব্দটি কিসের সাথে সম্পর্কিত? কি কি অপশন দিচ্ছেন দেখি। ইকোনমিক্স। আচ্ছা, ওই যে শোভন ভাই বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে এই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, দেখছেন অবস্থা, বেইল আউট কিসের সাথে সম্পর্কিত? এগুলো নট অনলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আপনি চাকরির পরীক্ষা তো এটা আসে, ব্যাংক রিলেটেড বিশেষ করে। হ্যাঁ, সো এটা কিন্তু ওই যে এক ভাই বলছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অলরেডি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন বেইল আউট কিসের সাথে সম্পর্কিত? বেইল আউট হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত, মানে ইকোনমিক্সের সাথে সম্পর্কিত। আচ্ছা, তাহলে বেইল আউট আসলে বিষয়টা কি? আমরা দেউলিয়া নাম একটা শব্দ বাংলাতে বলি, দেউলিয়া। হ্যাঁ, দেউলিয়া এই শব্দটার সাথে আমরা পরিচিত। দেউলিয়া কি জিনিস? ধরেন কিছুদিন আগে শ্রীলঙ্কা একটা দেশ, সেটা দেউলিয়া হইতে যাইতেছিল, অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থা সবকিছু একদম কলাপস হয়ে গেছিল। তারপর এর আগে গ্রিস নামে একটা দেশ আছে, আপনারা জানেন ইউরোপের, ওটা আরো আগে, বেশ আগে, মনে হয় 8-10 বছর বা এরকম হবে। তখন গ্রিসের অবস্থা খুব খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা, দেশটা দেউলিয়া হয়ে গেছে। আবার আমাদের দেশে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে, যখন তার লস দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়, তখন দেউলিয়া ঘোষণা করে থাকে। অর্থাৎ অর্থনৈতিকভাবে, ইকোনমিক্যালি যখন কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা রাষ্ট্র বা যাই বলি, যখন সে একদম মানে আউট হয়ে যায়, ব্রেন নষ্ট বা হচ্ছে একদম মানে কি বলে এটা, ওয়াস্টেজ হয়ে যায়, অর্থাৎ দেউলিয়া হয়ে যায়, তখন হচ্ছে এটাকে বলা হয় বেইল আউট। হ্যাঁ, যে ওইটা বেইল আউট হয়েছে, এটা একটা বিশেষ ওয়ার্ড, ইকোনমিক্যাল ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত। তাহলে একটু অবশ্যই লিখে নেবেন যে দেউলিয়া শব্দটি কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত আর কি, ঠিক আছে, একটু লিখে নেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা জায়গা থেকে সবসময় প্রশ্ন হয়, সেটা আমি লিখে দিতেছি। হ্যাঁ, অনেক কিছু আছে, বাট আমি সব আপনাদের ব্রেনে দিব না, বাট যে জিনিস আপনাকে প্রিলিমিনারি, লিখিত, ভাইবা সব জায়গায় লাগবে,
এই জিনিসগুলো আপনাকে লাগবে 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 আর কি। দেখেন GNI, বলেন তো GNI কি জিনিস? অনেক পরীক্ষাতে আসছে ব্যাংকে। GNI নাম শুনছেন কখনো? GNI নাম শুনছেন কখনো? হ্যাঁ, লায়াবিলিটিস আর গ্রেটার দেন অ্যাসেট। সম্পদের থেকে যখন ধার দেনার পরিমাণটা বেড়ে যায়, লসের পরিমাণটা বেশি যায়, তখন সেটা বেইল আউট, দেউলিয়া হয়ে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা GNI কি একটু বলেন তো কেউ? GNI কি বলেন তো? গ্রোস নেট ইনকাম না? ও সরি আমি ভুল লিখছি। এই আপনারটা ঠিক আছে, আপনারটা ঠিক আছে, আমি একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলছিলাম। জিএনপি, হ্যাঁ সরি, হ্যাঁ GNI আপনারটা ঠিক আছে। জিএনপি কি জিনিস বলেন? জিএনপি কি জিনিস আর জিডিপি কি জিনিস? এই দুইটা পরীক্ষাতে আসে এবং লিখিত পিলিতে তো আসেই। লিখিত তো ছোট ছোট কোশ্চেন থাকে, অনেক সময় অ্যাব্রিভিয়েশন থাকে ব্যাংক রিলেটেড। ভাইভাতে জিজ্ঞেস করে, ভাইভাতে আপনি এগুলা জিজ্ঞেস করবেন। জিএনপি জিডিপি বলেন তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এইটা কি আর এইটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? আজকে আপনাদের সাথে একটা আলোচনা বিষয়ক ক্লাস আর কি। আপনি যত ভুল বলেন যাই বলেন পার্টিসিপেট করবেন, আপনি শিখতে পারবেন। হ্যাঁ, ম্যাথ ক্লাস না যে খালি আমি করে দেব। এখানে দেখেন জিএনপি কি জিডিপি কি, এই দুইটার পার্থক্য কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, ওকে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কয়েকটা উত্তর অলরেডি কয়েকজন ভাই বোন উত্তর দিয়ে ফেলছে, তাহলে আমি আর অপেক্ষা করব না, বলে দিন। এটা গ্রোস, এন মানে ন্যাশনাল, আর পি মানে প্রোডাক্ট, এটাও গ্রোস। ডি মানে ডোমেস্টিক, পি মানে প্রোডাক্ট। এন্ড এই দুটার মধ্যে পার্থক্য কি খেয়াল করেন। এটা হচ্ছে জাতীয়, জাতীয় জাতীয় মানে হচ্ছে দেখেন দেশ প্লাস বিদেশ। আপনি দেশে থাকেন, আপনার এক ভাই বিদেশ থাকে, আপনার কাকা বিদেশে থাকে, আপনার বাবা বিদেশে থাকে, আপনার হাজবেন্ড বিদেশে থাকে। একটা দেশের মধ্যে ধরেন বাংলাদেশের 20 কোটি, এই ধরেন বাংলাদেশের সাপোজ ধরেন বাংলাদেশের 20 কোটি মানুষ আমরা বলি, হ্যাঁ 20 কোটি মানুষ দেশে আছে। দেশের বাইরে আরো মানুষ আছে না? ধরেন বাংলাদেশের বাইরে আরো হচ্ছে 20 লাখ আছে, হ্যাঁ 20 লক্ষ আছে। এই দুজনের যে ইনকাম সেটা হচ্ছে আপনার জিএনপি টোটাল। দেশের মধ্যে আমরা আছি, দেশের বাইরে যারা আছে, ইউএসএ আছে, ইন্ডিয়াতে আছে, মানে বাংলাদেশের সীমানার বাইরে যারা আছে, এই সব প্রোডাকশন, সব উৎপাদন, সব সেবা, সব ইনকাম একসাথে হচ্ছে জিএনপি। মানে এরা তো সবাই বাংলাদেশি আর কি, হ্যাঁ বাংলাদেশি। তাহলে দেশের 20 কোটি, ধরেন দেশের বাইরে আছে আরো 20 লাখ মানুষ, সবগুলো মিলে জিএনপি। আর ডোমেস্টিক মানে অনলি দেশ, মানে দেশীয় যেটা, হ্যাঁ অনলি দেশের মধ্যে যারা থাকে, আমরা আমজনতা, হ্যাঁ আমজনতা মানে ধরেন এই যে 20 কোটি যে আছে, এই এখান থেকে যে সেবা উৎপাদন হয়, যে সার্ভিস উৎপাদন হয়, হ্যাঁ প্রোডাক্ট উৎপাদন হয়, সেটা হচ্ছে এই যে জিডিপি, হ্যাঁ জিডিপি, সেটা হচ্ছে জিডিপি। দেখবেন আমাদের বাজেটে থাকে জিডিপি। জিডিপি মানে আমাদের বাংলাদেশের যে আয়তন আছে, বাংলাদেশের যে আয়তন আছে, এই ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে মোটামুটি যারা থাকে, ম্যাপ ভালো হয় নাই, ধরেন এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, এর মধ্যে যারা থাকে এরা হচ্ছে জিডিপি। আর এটার সাথে এটা বাংলাদেশ, এটা সহ বাইরে যেটা থাকে সেটা হচ্ছে জিএনপি। শুধু জিডিপি মানে হচ্ছে এই দেশের মধ্যে, আর জিএনপি মানে হচ্ছে এই দুইটাই, দেশ এবং দেশের বাইরে। ঠিক আছে, একটু তুলে ফেলেন, তাহলে ভাইভাতে অবশ্যই পারবেন, ভাইভাতে অবশ্যই পারার কথা। আচ্ছা, আমার পড়া কি বুঝতেছেন? আমার পড়া কি বুঝতেছেন? একটু কমেন্ট করেন, হ্যাঁ
আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যাতে এমন ভাবে ব্রেনে দিয়ে দেয়ার যাতে ওটা মুখস্থ করতে না হয়। আমার ক্লাসের পড়া যদি আপনার বাসায় পড়তে হয় তাহলে আমি ব্যর্থ। হ্যাঁ, আমি এরকম ভাবে চেষ্টা করি আপনার ব্রেনে দেওয়ার যাতে এটা বাসায় আর পড়া না লাগে। হ্যাঁ, চেষ্টা করতেছি ওইভাবে দেওয়ার। আচ্ছা, আচ্ছা, ওকে, অনেক সুন্দর ক্লাস বলছে কয়েকজন। ওকে, তাহলে আমরা দুটা জিনিস শিখলাম, জিডিপি, জিএনপি। একসাথে আপনার প্রিলি রিটেন ভাইবার প্রিপারেশন হয়ে যাচ্ছে, ব্যাংক রিলেটেড বিশেষ করে, বা আদার্স যে কোনো। আপনি বিসিএস এর ভাইবা দিতে যাবেন, ওইখানে আপনার জিডিপি, জিএনপি জিজ্ঞেস করবে যে দুটার মধ্যে ডিফারেন্স কি। প্রাইমারির ভাইবা দিবেন, এখানেও জিজ্ঞেস করবে। ব্যাংকের ভাইবা দিবেন, হট টপিক জিজ্ঞেস করে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন মাথা পিছু আয়। মাথা পিছু আয় খালি মুখস্থই করেন, বাংলাদেশের মাথা পিছু আয় এত ডলার। হ্যাঁ, মুখস্থই করেন মাথা পিছু আয় জিনিসটা কি। হ্যাঁ, মাথা পিছু আয় জিনিসটা কি বলেন তো। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় কত বলেন তো, দিয়ে আপনাদের পার্টিসিপেশন। বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় কত দেখি। কালকে পরীক্ষা দেবেন ব্যাংকের, দেখি কে কয়জন পারেন। সামনে নিবন্ধনের পরীক্ষা, সারাদিন ফেসবুকে বসে থাকেন আপডেট হওয়ার জন্য, নিজেকে আপডেট করার জন্য। বলেন বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় কত বলেন দেখি, কয়জন পারে দেখি বলেন। সারাক্ষণ যে ফেসবুকে পড়ে থাকেন যে আমি আপডেট থাকার জন্য ফেসবুকে আছি, বলেন দেখি কি আপডেট আপনার কাছে আছে। বলেন বলেন, মাথা পিছু আয় বলেন বলেন। আপনারা মোটামুটি 350+ জন ক্লাস করতেছেন, কমেন্ট সংখ্যা খুব কম, কমেন্ট সংখ্যা খুব কম। কমেন্ট সংখ্যা খুব কম। আচ্ছা, যাই হোক, 2765 মার্কিন ডলার। আচ্ছা, যাক, কয়েকজন পারছে, মান সম্মান বাঁচাইছেন। কত? 2765। হ্যাঁ, যারা জানতেন না আগামীকাল পরীক্ষা দিবেন, আগামী সপ্তাহে পরীক্ষা দিবেন, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হয়, জেনে নেন। বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় 2765 মার্কিন ডলার। ঠিক, এখন আপনার প্রশ্ন দেখতে, মাথা পিছু আয় কি, এটা কেমনে? আমরা গড় নির্ণয় করি না? গড় আমরা ছোটবেলায় কি নির্ণয় করতাম? গড় নির্ণয় করতাম না? গড় কেমনে নির্ণয় করে বলেন তো? আমরা গড় নির্ণয় করতাম না, উপরে হচ্ছে মোট মানে যত মানে গুলা আছে সমষ্টি, সাথে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতাম। তাইলে আমাদের এই মাথা পিছু আয় নির্ণয় করাও এক ধরনের গড়। সেটা হচ্ছে এই যে আমরা জিএনপি করছি না, জিএনপি মানে মোট জাতীয় আয়। হ্যাঁ, মোট জাতীয় আয় ভাগ হচ্ছে জনসংখ্যা, ভাগ হচ্ছে জনসংখ্যা। অর্থাৎ আমাদের যে 2765 মার্কিন ডলার, আমাদের মোট যে জাতীয় আয়, তাতে হচ্ছে আমাদের জনসংখ্যা দিয়ে ভাগ করলেই যে এটা আসে। হ্যাঁ, এটা কত ডলার? এটা ডলার চিহ্ন। হ্যাঁ, 2765 ডলার, 2700। আচ্ছা, আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো আজকে, মজার জিনিস। হ্যাঁ, এটা একটু তুলবেন। হ্যাঁ, এই ডলারের কথা মনে পড়লো, ডলারের কথা মনে পড়ছে, এই জন্য বলতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, ডলারের কথা মনে হয়েছে এই জন্য বলতেছি। দেখেন, আচ্ছা, 2824 না, আচ্ছা, আমি নিজেও যতটা জানি এটা 2765। তবে এটা দেখেন, এটা হচ্ছে যে কোনো দিন চেঞ্জ হইতে পারে। আপনি মনে হইতে পারে যে গতকাল হয়তো ডাটাটা চেঞ্জ হইতে পারে, বা আগামী পরশু ডাটাটা চেঞ্জ হইতে পারে। আপাতত যেটা আমি জানি 2765। যদি গত 1-2 দিনে চেঞ্জ হয়ে থাকে ওইটা তাহলে আমি জানি না। হ্যাঁ, ওইটা তাহলে আমি জানি না। ঠিক আছে, আমি ক্লাস শেষে আবার একবার চেক করে আপনাদেরকে কনফার্ম করব। ঠিক আছে, কারণ এটা এনি টাইম, একদিন বা হচ্ছে 2 দিনে পরিবর্তন হইতে পারে। হ্যাঁ, এই ডাটাগুলো হচ্ছে এরকম এনি টাইম। হ্যাঁ, বাংলাদেশের রিজার্ভের পরিমাণ, মাথা পিছু আয়ের পরিমাণ যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা,
ওকে, তাহলে এখন দেখেন যে মাথা পিছু আয় কত, এই যে মোট জাতীয় ব্যয় সংখ্যা। আচ্ছা, অনলাইনে দেখেন ওই মানে ডলারের কথা হইলো না, এই জন্য বলতেছি। দেখেন অনলাইনে অনেকে চিন্তা করেন বা অনেকে চিন্তা করি অনলাইনে নাকি অনেক লাখ লাখ টাকা আয়। হ্যাঁ, লাখ লাখ টাকা আয় কিরকম করে আমি জানি না। তো আমি মোটামুটি 2000 কত ঢাকা আসলাম 2023-এ ট্রান্সফার হয়ে 2021, হ্যাঁ 2021-এর মার্চ থেকে 21শে মার্চ থেকে আমি ঢাকায় ট্রান্সফার হয়ে আসি চাকরিতে। তো সেখান থেকে এই যে এখন হচ্ছে 2024-এর মার্চ, 2024-এর মার্চ একদম ফুললি 3 বছর। হ্যাঁ, 3 বছর যাবত আমি অনলাইনে ক্লাস নেই। হ্যাঁ, কত ক্লাস নিছি, হাজার হাজার ক্লাস নিছি, মানে যদি গুনি এত 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 ফ্রি ক্লাস নিছি, ওপেন ক্লাস, বিভিন্ন ব্যাংকের বিসিএস এর ম্যাথ, হাবিজাবি, ফোকাস রাইটিং, অনেক ক্লাস নিছি। তো মানে আমার ধারণা ছিল মানে অনলাইনে নাকি ইনকাম। তো এই 3 বছরে, হ্যাঁ এই 3 বছরে এই ফেসবুক থেকে শুনছি যে ইনকাম নাকি হয় মানুষের। তো এই 3 বছরে দেখলাম যে আমার যে পেজে আপনারা ক্লাস করতেছেন, এখানে হচ্ছে ইনকাম হচ্ছে $111। কত? $111। হ্যাঁ, এবং এই ইনকামটা হচ্ছে 3 বছরে, কয় বছর? 36 মাস। আমি তো কম লাইভ ক্লাস নেই না। এই যে আপনাদের এক একটা ক্লাস চলতেছে 1.5-2 ঘন্টা ক্লাস চলে, আপনারা মোটামুটি 300-350 জন ভাই ক্লাস দেখতেছেন। তো এরকম 3 বছরে আমার ইনকাম হচ্ছে এত। এখানে যদি আপনি ইয়াতে করেন মোটামুটি 12K এরকম হচ্ছে ইনকাম হচ্ছে 3 বছর ক্লাস। তাহলে আপনি চিন্তা করেন মাসে তো 10 টাকা মনে হয় নাই, 10 টাকা বা 100 টাকা মনে হয় মাসে ইনকাম হয় নাই। হ্যাঁ, ঠিক আছে। সো হচ্ছে এখানে আহামরি ওরকম মানে যদি আপনারা মানে বলে যে এই ইনকাম ও ইনকাম, আসলে আমি দেখলাম যে না, এটা অনেকটা কেউ হয়তো বাড়ায় বলে বা এরকম 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে, তাদের ইউটিউব বা ওরকম আসলেই হয়তো অনেক বেশি ইনকাম। বাট আমি দেখলাম যে 3 বছরে এই আর কি। আচ্ছা, ওকে, আচ্ছা আমরা পরবর্তী আরেকটা এসে যাই। দেখেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখেন অর্থ বছর। হ্যাঁ, অর্থ বছর দেখেন আমাদের, আপনারা যখন চাকরি করবেন, যখন আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হবেন, দেখেন অর্থ বছর বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের, আমি বলছি যে ক্লাসে অবশ্যই আপনি ব্যতিক্রম কিছু পাবেন যেটা সচরাচর আপনি পাবেন না। বাংলাদেশের অর্থ বছর কি দেখেন, আমাদের নর্মাল বছর শুরু হয় জানুয়ারির 1 তারিখে। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ থেকে বছর শুরু হয়। হ্যাঁ, আর বাংলা বছর শুরু হয় কবে? পহেলা বৈশাখ। বাংলাদেশ যদি আপনি বলি পহেলা বৈশাখ। হ্যাঁ, পহেলা বৈশাখ। হিজরি বছর শুরু হয় এরকম আর কি। যাই হোক, তাহলে নর্মাল বছর শুরু হয় মানে ইংরেজি বছর, বা আমরা যেটা হ্যাপি নিউ ইয়ার বলি, ইংরেজি বছর শুরু হয় পহেলা জানুয়ারি, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বলেন তো বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কবে? বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কবে দেখি? সরকারি চাকরি করবেন, ব্যাংকে করবেন বা যেখানেই করেন, বলেন তো বাংলাদেশের অর্থ বছর কবে চালু হয়? ওকে, বলেন তো বাংলাদেশের জুন জুলাই। সানবীর হাসান সাব্বির, আচ্ছা সুমন আহমেদ আরিফ, জুন জুলাই 1 থেকে 23 জুন। আচ্ছা জুন থেকে জুলাই একটা বলেন কবে শুরু হয়? এখানে একদিন শুরু হয় না, একটা ডেট বলেন ওই দিন শুরু হয়। আচ্ছা জুন জুলাই, বুঝছি। দেখেন বাংলাদেশের অর্থ বছর শুরু হয় পহেলা জুলাই, শেষ হয় 23 জুন। এখানের সাথে আরেকটা জানতে ইয়া করতেন, পাকিস্তানেরও একই দিনে, কারণ পাকিস্তান হচ্ছে বাংলাদেশেরটা ফলো করে। হ্যাঁ, পাকিস্তান একই দিনে। আসো
আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাদেশের অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন, আর পাকিস্তানেরও সেম। হ্যাঁ, পাকিস্তানেরও সেম, একই দিনে হচ্ছে শুরু হয়। ওকে, আচ্ছা, বাবু আসলো, আইসা আমার মাইক্রোফোন নিয়ে গেল। ওকে, তাহলে এখন দেখেন, আপনারা যখন চাকরি করবেন তখন আপনাদের দেখবেন বেতন যে বাড়ে না বছরে, যে বেতন বাড়ে, হ্যাঁ, বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট যাই বলেন, সব হচ্ছে এই 1 জুলাই হবে। এই জানুয়ারিতে হবে না, এই 1 বৈশাখও হবে না, ঠিক আছে? কারণ অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে। আপনাদের প্রত্যেক বছর গভর্নমেন্ট যে বেতন, সেটা হচ্ছে 5% ইনক্রিমেন্ট হয়। কয় পার্সেন্ট? 5%। আপনাদের একটু বলেই, হ্যাঁ, তা আপনাদের প্রত্যেক বছর 5% হচ্ছে বেতন বাড়বে, এবং সেটা হচ্ছে কবে হয়? জুলাই মাসের 1 তারিখ হচ্ছে অর্থ বছর শুরু হয়। আপনার বেতনের মূল বেতনে এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের অর্থ বছর আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন, এটা আসতে পারে যে এটা কিন্তু অনেকবার আসছে যে বাংলাদেশের অর্থনৈতিক ইয়া কত, এত জুন। আচ্ছা, সাথে ভারতেরটাও লিখে রাখতে পারেন। হ্যাঁ, ভারতের বলে তো কেউ জানেন কিনা দেখি, ভারতের অর্থ বছর কত থেকে কত কেউ জানেন কিনা দেখি, একটু কমেন্ট করেন যদি জানেন। ভারতেরটা জানলে কমেন্ট করেন। ভারতেরটা কি কেউ জানেন? বাংলাদেশ পাকিস্তান সেম। যদি ভারতেরটা কেউ জানেন দেখি কমেন্ট করেন। ভারতেরটা কবে? ভারতেরটা আচ্ছা, ছোট। ইজ ইট কল্ড ফিসক্যাল ইয়ার? হ্যাঁ হ্যাঁ, ফিসক্যাল ইয়ার মানে অর্থ বছর। হ্যাঁ, ইংরেজিতে ফিসক্যাল ইয়ার বলে, আর বাংলাতে অর্থ বছর বলে, রাইট? আচ্ছা, ভারতেরটা হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। লিখে রাখেন, 1 এপ্রিল। ভারতেরটা 1 এপ্রিল থেকে 31 মার্চ। 31 মার্চ। ভাইবা, হ্যাঁ, ভাইবাতে জিজ্ঞেস করবে কোথায়, এগুলো কোথায় জিজ্ঞেস করে, ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, অর্থ বছর ব্যাংকের ভাইবা বিশেষ করে। হ্যাঁ, 1 এপ্রিল থেকে 31 মার্চ এটা হচ্ছে ইন্ডিয়ার অর্থ বছর শুরু হয়, অর্থাৎ আমরা যেমন জুলাই থেকে হয় ওই। আর বাংলাদেশের বাজেট যেটা আমরা প্রত্যেক বছর বাজেট দেখবেন, ওই যে জুলাইয়ের 1 তারিখের আগে ঘোষণা করে বাজেট। হ্যাঁ, বাজেট কার্যকর হয় সবসময় 1 জুলাই। হ্যাঁ, 1 জুলাই। ওকে, 1 জুলাই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, আরেকটা গিয়ে দেখেন, ক্যামেলস রেটিং। ক্যামেলস রেটিং বলেন তো কি এটা? ক্যামেলস রেটিং কিসের সাথে সম্পর্কিত? আচ্ছা, দরকার নেই। ক্যামেলস রেটিং কি? হোয়াট ইজ ক্যামেলস রেটিং? কে বলতে পারেন? ক্যামেলস রেটিং, যারা ব্যাংকে চাকরির পরীক্ষা দিবেন বা ব্যাংকে ব্যাংকার হবেন আজীবন, এই জিনিসগুলোর সাথে আপনার মানে পরিচিতি বা আলোচনায় আপনি থাকবেন। ক্যামেলস রেটিং কেউ কি জানেন ক্যামেলস রেটিং কি? জলবায়ু না, জলবায়ু না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, দেখেন, যত ধরনের, আমার কথা একটু শুনেন, এগুলোর প্রত্যেকটার হচ্ছে অ্যাব্রিভিয়েশন আছে। হ্যাঁ, তো অত কিছু জানার দরকার নেই, জাস্ট জেনে রাখেন যে যত ধরনের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, কি কি প্রতিষ্ঠান? একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। ধরেন
আমরা আমাদের রেজাল্ট কেমনে ইয়া করি, সিজিপিএ বলি না, আমাদের রেজাল্ট, আমাদের অনার্স, আমাদের এসএসসি তারপর হচ্ছে এইচএসসি তারপর হচ্ছে অনার্স, হ্যাঁ আমরা কি করি, এখানে বলতাম জিপিএ আর এখানে বলি সিজিপিএ, হ্যাঁ জিপিএ সিজিপিএ বলি। তো সিজিপিএ দেখলে আমরা কি করি, বলতে পারি ওই ছাত্র কেমন, তার সে কি খারাপ ছাত্র নাকি সে ভালো ছাত্র। হ্যাঁ যদি সিজিপিএ ধরেন যে 3.8 প্লাস থাকে, বলে স্টুডেন্টটা খুব ভালো, আর যদি 2.25 থাকে বলে যে মোটামুটি মানের, মানে বোঝা যায় তার। তো এরকম ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে দেশের বাইরে যেখানে বলেন, তাদের পারফরমেন্স, তাদের হচ্ছে অবস্থানটা কি রকম, তাদের আর্থিক স্টেবিলিটিটা কি রকম, হ্যাঁ পারফরমেন্স কি রকম, সত্য কথা মানে স্বাস্থ্যটা কি রকম, সেটা হচ্ছে এই ক্যামেলস রেটিং নামে হচ্ছে যে একটা সূচক আছে, এই ক্যামেলস রেটিং সূচকের মাধ্যমে সেটা ইয়া হয়, মানে বোঝা যায় যে ব্যাংকটা কোন ক্যাটাগরির, এটা কি দুর্বল ব্যাংক, মিডিয়াম ব্যাংক নাকি সবল ব্যাংক, কোন ক্যাটাগরির ব্যাংক। হ্যাঁ ক্যাপিটাল, অ্যাসেট ম্যানেজমেন্ট, আর্নিংস, হ্যাঁ এই যে আনোয়ার ভাই বলছে ক্যাপিটাল, অ্যাসেট ম্যানেজমেন্ট, আর্নিংস, লিকুইডিটি, হ্যাঁ এরকম অনেকগুলো সূচকের হচ্ছে কম্বিনেশন হচ্ছে ক্যামেলস রেটিং, আসে পরীক্ষাতে। হ্যাঁ যা লিখে রাখেন, শুধু এতটুকু লিখে রাখেন, ক্যামেলস রেটিং কি, এটা হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের, হ্যাঁ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কি ইয়ে করে আপনার অবস্থা, হ্যাঁ মানে কি অবস্থায় আছে সেটা নির্ধারণ করে এই ক্যামেলস রেটিং। হ্যাঁ একটু তুলে রাখেন, এতে বেশি কিছু লাগবে না। ওকে, আমার বান্ধবীকে লাইভ দেখতে বললাম, বাট এখন আর মেসেজ সিন করতেছে না আমার। সমস্যা নাই, আপনি চাকরি পাইলে দেখবেন বান্ধবী, তখন আর বান্ধবীর আপনি হচ্ছে করবেন না, কি বলে সিন করবেন না। হ্যাঁ ডেবিট ক্রেডিট বিষয়টা একটু বুঝাইয়া দিলে ভালো হতো। ডেবিট ক্রেডিট এটা তো হচ্ছে ডেবিট ক্রেডিট, সারাদিন ডেবিট ক্রেডিট করি ব্যাংকে, কিন্তু হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি ফাঁকে বুঝাই দেব, একটু সময় লাগবে। তো আজকে হচ্ছে যেহেতু কালকে পরীক্ষা আছে, আমি বেসিক কিছু জিনিস পড়াই দিই, আমি ফাঁকে বুঝাই দেবো না ডেবিট ক্রেডিট। হ্যাঁ আচ্ছা, তো এখন দেখেন, আচ্ছা তাহলে আমরা মোটামুটি ব্যাংকের মধ্যে ঢুকে গেছি, এখন আমাদের কয়েকটা জানা লাগবে, যে বিডি ব্যাংক সম্পর্কে কিছু তথ্য জানা লাগবে। হ্যাঁ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এই একদম আমরা মূল ইসে ঢুকে গেছি আর কি। হ্যাঁ বাংলাদেশ ব্যাংক, বলেন তো বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কবে, বলেন তো বাংলাদেশের ব্যাংকের প্রতিষ্ঠা কবে, এর শাখা কয়টা, প্রতিষ্ঠা, শাখা, কাজ, প্রতিষ্ঠা কবে বলেন তো দেখি, কয়জন পারেন বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কবে, কত সালে, মানে কত তারিখে, কে কে পারেন বলেন দেখি। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কত তারিখে বলেন। এটা হচ্ছে আমরা ম্যাক্সিমামই ভুল করি, অনেক ভাই লেখছে 16 ডিসেম্বর 1972, অনেক ভাই লেখছে 16 ডিসেম্বর 1971। দেখেন একটা কোশ্চেন জাগতে পারে যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়, হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হয় কত, 16 ডিসেম্বর 1971, এটা 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হয়। তো এই অনুযায়ী অনেক ভাই লিখছেন যে এটার প্রতিষ্ঠা হচ্ছে 16 ডিসেম্বর 1972। ঠিক আছে, এটা হওয়াটা স্বাভাবিক যে 71 সালে স্বাধীন হয়েছে, এক বছর পর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে না,
এটা 1971 সালে স্থাপিত হয়েছে, মানে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা। এখন বলতে পারেন যে আগে দেশের ওই দিনই স্বাধীন হইলো, ওই দিনই কেমনি দেশ হয়ে গেল? পরবর্তীতে মানে বাংলাদেশ ব্যাংক আগে পাকিস্তান আমল থেকে এটা অ্যাক্টিভ ছিল, বাট তখন নামটা ছিল আলাদা, যেহেতু তখন বাংলাদেশ ছিল না, তখন এটার একটা আলাদা নাম ছিল। স্টেট ব্যাংক অফ পাকিস্তান। হ্যাঁ, কি নাম ছিল? স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটা ছিল বাংলাদেশ ব্যাংকের আগের নাম, অর্থাৎ পাকিস্তান আমলে এই যে বাংলাদেশ ব্যাংক আছে এটা তখন ছিল, বাট তখন নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। তারপর যখন 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো, এটাকে ব্যাকডেট দিয়া ওই দিনই এটার প্রতিষ্ঠাকাল হিসাবে দেখা মানে সিদ্ধান্ত হয় আর কি। এই জন্য বাংলাদেশ ব্যাংকের যে প্রতিষ্ঠার যে ডেট আর বাংলাদেশের যে স্বাধীনতার ডেট একই, মানে বিজয় দিবস যেটা একই ডেট। ঠিক আছে, তাহলে 16 ডিসেম্বর 1971। শাখা হচ্ছে 10টা, বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে 10টা টোটাল। হ্যাঁ, শাখা 12টা আবার কই হইল? ইবাদুর রহমান আকাশ, আমি তো জানি 10টা না, 10টাই আমার যদি ভুল না হয়। হ্যাঁ, শাখা বাংলাদেশ ব্যাংকের শাখা খুব দ্রুত হয় না আর কি। হ্যাঁ, আচ্ছা, কাজ কি? বাংলাদেশ ব্যাংকের কি কি কাজ দেখেন, আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন ওখানে অনেকগুলো আসে যে নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ, নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ না। দেখেন, মুদ্রা নীতি, তারপর হচ্ছে নোট ছাপানো, নোট মানে টাকা, নোট বা টাকা আর কি। হ্যাঁ, ছাপানো বা টাকা সাপ্লাইয়ের যে কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে রিজার্ভ সংরক্ষণ, রিজার্ভ মানে বৈদেশিক যে মানে রিজার্ভ থাকে ওটা বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে। তারপর হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর, এটার আরেকটা নাম হচ্ছে নিকাশ ঘর, বাংলাটা লিখে রাখেন, পরীক্ষায় রিটেনে প্রিলি 2 জায়গাতে আসে এটা। হ্যাঁ, নিকাশ ঘর, নিকাশ ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। হ্যাঁ, তারপরে আর কি কি আছে? অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ, আর অনেক কাজ আছে, মোটা দাগে এই কাজগুলো মোটামুটি প্রধান আর কি। হ্যাঁ, কি কি? মুদ্রানীতি প্রচলন করা, তারপরে হচ্ছে কি বলে নোট বা টাকা ছাপানো কাজ, তারপর রিজার্ভ সংরক্ষণ, তারপর হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরের কাজ করে, অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ করা, আর হচ্ছে সরকারের ব্যাংক। এটা কোথায় লাগবে? এটা লাগবে আপনার প্রিলিতে লাগবে, এটা হচ্ছে রিটেনে লাগবে, এটা হচ্ছে ভাইভাতে লাগবে, এগুলো লাগবে, প্রিলি, রিটেন, ভাইবা। ঠিক আছে, ওকে। তাহলে একটু তুলে নেন যে বাংলাদেশ ব্যাংকের কি কি কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আসছে পরীক্ষাতে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা একাধিকবার আসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ, গভর্নরের মেয়াদ 4 বছর। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের লিখে নেই, অনেকবার পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে সরকারি নোট। বলেন তো কয়টি? এই সরকারি নোট কয়টি বলেন তো দেখি, কে কে জানেন? সরকারি নোট বলতে নোট আছে, সরকারি নোট কয়টা বলেন তো? সরকারি নোট আরটা হচ্ছে ব্যাংক নোট। দেখি কে কে, কালকে তো পরীক্ষা দিবেন, এটি জানেন কয়জনে? দেখি সরকারি নোট কয়টা আর ব্যাংক নোট কয়টা? সরকারি নোট কয়টি, ব্যাংক নোট কয়টি? দেখি। এটা খালি ব্যাংকে লাগবে তা না, আপনার যে কোনো চাকরির পরীক্ষাতে
এগুলো আপনার জানতে হবে, ভাইবা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বলেন তো সরকারি নোট কয়টা, ব্যাংক নোট কয়টা? সরকারি নোট কয়টা, ব্যাংক নোট কয়টা বলেন? এবং এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়, এই দুইটা কেন, এদেরকে কেন আলাদা ধরা হয়, পার্থক্য কি? সরকারি নোট আর ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কি? ভাইবাতে জিজ্ঞেস করে বসে থাকবে, সরকারি নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কি? ব্যাংক নোট 60টি, 3টা। আচ্ছা, আচ্ছা দেখেন সহজে বলি, ব্যাংক নোটে হচ্ছে, ব্যাংক নোটে সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, সরকারি নোটে অর্থ সচিব এর স্বাক্ষর, যে সিগনেচারটা থাকে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এগুলা কি কি আছে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, আর আছে? আর তো ছোট টাকার নোট নাই। হ্যাঁ, আচ্ছা, ব্যাংক নোট কোনগুলা? যেখানে গভর্নরের সই থাকে। কি কি আছে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000। কয়টা হয় দেখেন? 1 2 3 4 5 6 7টা। তাহলে এটা হচ্ছে 7টা আর এটা হচ্ছে 3টা। হ্যাঁ, তাহলে টোটাল নোট কয়টা? তাহলে টোটাল নোট কয়টা? টোটাল মোট হচ্ছে কয়টা? 10টা। টোটাল বাংলাদেশে নোট বা ইয়ে আছে 10টা। হ্যাঁ, এমডি হৃদয় মিয়া, হৃদয় মিয়া, হ্যাঁ আপনার উত্তর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও সরি সরি, ও আচ্ছা আচ্ছা, এখানে 5 টাকা তো লিখছি, তাহলে এখানে 6টা হবে। হ্যাঁ সরি, 5 টাকা 2 জায়গায় লেখা হয়ে গেছে, 200 আর হচ্ছে 500 আর হচ্ছে কত 1000। হ্যাঁ, সংখ্যা ঠিক আছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, হ্যাঁ এখানে 7টা, ঠিক আছে 7টা, 3টা 10টা, টোটাল 10টা। হ্যাঁ, এখানে 200টা মিস হয়ে গেছিল। হ্যাঁ, ওকে। 200 টাকার নোটের নোট কি হবে? 200 টাকার নোট ব্যাংক নোট। হ্যাঁ, 200 টাকার নোটে গভর্নরের সই থাকে। ঠিক আছে, আপনারা আজকে গিয়ে চেক করবেন, দেখবেন 5 টাকা পর্যন্ত গভর্নরের সই থাকে না, 10 টাকা থেকে গভর্নরের সই থাকে। গভর্নরের সই থাকলে ব্যাংক নোট, আর যদি অর্থ সচিবের সই থাকে তাহলে সেটা হচ্ছে কি? সরকারি নোট। ওকে, মোট 10টা। ওকে, মোট 10টা। ওকে, আচ্ছা দেখেন, তফসিলি ব্যাংক, বলেন সারাক্ষণ ফেসবুকে থাকেন, তফসিলি ব্যাংক কয়টা? সর্বশ্রেষ্ঠটার নাম কি বলেন? তফসিলি ব্যাংক কয়টা? সর্বশেষ তফসিলি ব্যাংকের নাম কি? প্রাইমারি পরীক্ষাও লাগবে, এটা খালি প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দিবেন ওইখানেও লাগবে, এগুলা সবার জানতে হয়। সর্বশ্রেষ্ঠটার নাম কি বলেন? 61টা 61টা 61টা, অনেক 61টা পাইছে। সর্বশ্রেষ্ঠটার উত্তর মানে ইয়ার নাম কি? সর্বশেষ তফসিলি ব্যাংকের নাম কি বলেন? সর্বশেষ তফসিলি ব্যাংকের কি নাম? সর্বশেষ তফসিলি ব্যাংকের কি নাম? আচ্ছা, বর্তমানে বাংলাদেশে 61টা তফসিলি ব্যাংক আছে, সঠিক।
টোটাল 61টা তফসিলি ব্যাংক বর্তমানে বাংলাদেশে আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে তফসিলি ব্যাংক কাদেরকে বলা হয়। তফসিলি ব্যাংক তাদেরকে বলা হয় যারা হচ্ছে, এটা একটু লিখে রাখেন। হ্যাঁ, এটা কিন্তু ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে, বা এমনিতে আপনাদের জানা দরকার তফসিলি ব্যাংক কি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। হ্যাঁ, যারা এই দুইটা আইন মাইনা চলে। কোন দুইটা আইন দেখেন, 1 নম্বর বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট, বাংলাদেশ ব্যাংক অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। আর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 2 নম্বর, ব্যাংক কোম্পানি, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। এই দুইটা যদি মানে, এই দুইটা মানলে সেটা হচ্ছে তফসিলি ব্যাংক। এই দুইটা যদি মানে সেটা হচ্ছে তফসিলি ব্যাংক। ভাইবাতে জিজ্ঞেস করে তফসিলি ব্যাংক কাকে বলে, পোলাপান কয় কি, যারা বাংলাদেশ ব্যাংকের আইন মানে তারা তফসিলি, বাংলাদেশ ব্যাংকের আইন না মানলে অতফসিলি। বাংলাদেশ ব্যাংকের আইন না মানলে অতফসিলি ব্যাংক চলে কেমনে দিলে? হ্যাঁ, এই জন্য স্পেসিফিক বলবেন। হ্যাঁ, কি কি উত্তর? এই দুইটা এক যদি মানে তাহলে তারা হচ্ছে তফসিলি ব্যাংক। ঠিক আছে, এই দুইটা ব্যাংক, এই দুইটা আইন যারা মানে তারা হচ্ছে তফসিলি ব্যাংক। যে সমস্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ভুক্ত সেই সকল ব্যাংক, তালিকায় তো সবই আছে, তালিকায় সবাই আছে, কিন্তু এই দুটো বলতে হবে। আর সর্বশেষ দেখেন সিটিজেন ব্যাংক, সর্বশেষ সিটিজেন ব্যাংক। আপনারা অনেক জায়গায় দেখবেন 62, 63 এরকম ব্যাংকের সংখ্যা লেখা আছে, এগুলো এখনো অনুমোদন পায় নাই। তাহলে আপনি কোনটা দিবেন? যেটা বাংলাদেশ ব্যাংকের একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে লেখা আছে যে বর্তমানে তফসিলি ব্যাংক 61টা, সর্বশেষ সিটিজেন ব্যাংক 62, 63 যে কয়েকটা নাম প্রস্তাবিত হয়েছে এগুলো এখনো এলাও হয়নি, এই পর্যন্ত হয়েছে। ঠিক আছে, ওকে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংক কোনটি? আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখেন সর্বশেষ সিটিজেন ব্যাংক। আচ্ছা, সর্বশেষ সিটিজেন ব্যাংক না? আচ্ছা, দেখেন এই ব্যাংকের মধ্যে আবার হচ্ছে অনেকগুলা হচ্ছে ইয়া আছে, আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে। আচ্ছা, দেখেন ব্যাংক, হ্যাঁ, ব্যাংকের অনেকগুলা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সরকারি, দেখেন সরকারি, হ্যাঁ, সরকারি বা রাষ্ট্রায়ত্ত। হ্যাঁ, সরকারি বা রাষ্ট্রায়ত্ত বলা হয় এগুলোকে, মানে রাষ্ট্রায়ত্ত। হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এর মধ্যে 2 ধরনের ব্যাংক আছে। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কোনগুলা? যারা বাণিজ্য কার্যক্রম করে। উদাহরণ সোনালী, রূপালী, আর কি আছে, জনতা। হ্যাঁ, জনতা ব্যাংক, এগুলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আরেকটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক। বিশেষায়িত ব্যাংক সরকার বিশেষ উদ্দেশ্যে কিছু ব্যাংক বানায়, তাদের স্পেশালাইজড ওই জিনিসটা নিয়ে বেশি কাজ করতে হয়। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক মানে বিকেবি, তারপরে রাকাব, বিকেবি, রাকাব মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপরে পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংক। এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। ঠিক আছে, বিশেষায়িত তফসিলি ব্যাংক, এটা হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাংক। আর প্রাইভেট ব্যাংক আছে কতগুলো। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক। প্রাইভেট ব্যাংকের মধ্যে
সবগুলাই হচ্ছে প্রাইভেট এবং সবগুলাই বাণিজ্যিক। প্রাইভেট ব্যাংক যেগুলো আছে সবই মোটামুটি সবই বাণিজ্যিক, সবই বাণিজ্যিক। এদের আর স্পেশালাইজ নাই যে বাংলাদেশ কৃষি ব্যাংক বা হচ্ছে রাকাব, এরকম কিছু নাই। তাহলে ব্যাংকের মধ্যে মোটামুটি দুইটা ভাগ, একটা সরকারি বা রাষ্ট্রায়ত্ত, একটা হচ্ছে প্রাইভেট। সরকারির মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আর একটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। সবই সরকারি ব্যাংক, সবই সরকারি ব্যাংক। তো আর প্রাইভেট ব্যাংক তো প্রাইভেট ব্যাংকই। প্রাইভেট ব্যাংকের আবার দুইটা টাইপ আছে, এটা আবার একটু লিখে রাখতে পারেন। একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। প্রাইভেট ব্যাংকের মধ্যে দুইটা টাইপ আছে, সরকারি ব্যাংকের দুইটা টাইপ, বাণিজ্যিক বিশেষায়িত। প্রাইভেট ব্যাংকের দুইটা টাইপ, দেশি বিদেশি। ঠিক আছে? একটু তুলে রাখেন, এটি পাইবেন না, বুঝছেন? আমি আপনাদের জন্য এই ওয়েবসাইট গাইডিয়া আপনাদের জন্য এগুলা ডেলিভারি দিতেছি আর কি। আপনি একা খুঁজতে গেলে অনেক সময় লাগতো আপনার। ঠিক আছে? স্বায়ত্তশাসিত ব্যাংক নিয়ে কিছু বলেন। আচ্ছা, সরকারি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে সবগুলাই মোটামুটি স্বায়ত্তশাসিত ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংক মানে হচ্ছে মানে সরকারি যে ব্যাংকগুলো আছে, যেমন ধরেন যে সোনালী ব্যাংকে সরকার কিছু পুঁজি দিছে, তারা বিজনেস করতেছে, ব্যবসা করতেছে, লাভ লস একটা পার্ট সরকারকে দেওয়া লাগতেছে, এরকম আর কি। আচ্ছা, আরো কিছু ব্যাংক আছে, নন শিডিউল ব্যাংক আছে, যেমন হচ্ছে আনসার ভিডিবি ব্যাংক, তারপর ওরি ব্যাংক, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই যে গ্রামীণ ব্যাংক, হ্যাঁ, এগুলা হচ্ছে নন শিডিউল ব্যাংকের মধ্যে পড়ে আর কি। নন শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক কি, যারা ওই দুইটা অ্যাক্ট আছে না, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 আর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, এই দুইটাকে যারা ফুললি ফলো করে না শিডিউল ব্যাংকের মতো, তারাই হচ্ছে নন শিডিউল ব্যাংক আর কি। হ্যাঁ, তারাই হচ্ছে নন শিডিউল ব্যাংক। আচ্ছা, ওকে, আমরা আরেকটা টপিকে যাই। হ্যাঁ, আরেকটা টপিকে যাই। তফসিলি ব্যাংক গেল। আচ্ছা, দেখেন, বলেন তো বাংলাদেশের এই যে কোশ্চেনগুলো এখন লিখে দেব সবগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের নাম কি? বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের নাম কি? বলেন দেখি, নাম কি? বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংকের নাম কি? বিদেশি ব্যাংকের নাম কি? কোন ব্যাংক? মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব এখন মনে হয় নাই, পরীক্ষা আসছিল, পালন করে। বলেন, তিনটা প্রশ্ন লিখছি। একটা হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক নাম কি? বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংকের নাম কি? কোন ব্যাংক? মালদ্বীপের। এটা সম্ভবত কিছুদিন, হ্যাঁ, এখন মনে হয় আছে কিনা জানি না, বাট পরীক্ষাটা যেহেতু আসছে চলে আসতে পারে, আপনাদের একটু জানিয়ে রাখা দরকার। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করে কোন ব্যাংক? এবি ব্যাংক, আইএফসি ব্যাংক। মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, হ্যাঁ ঠিক আছে। প্রীতি রানী সূত্রধর, আচ্ছা, আইএফআইসি ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইসি পালন করে। এমডি হৃদয় মিয়ার হ্যাঁ, বেসরকারি ব্যাংকের নাম হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকের হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, এবি ব্যাংকের যদি ফুল নেম বলেন, এটাকে বলা হয় আরব
বাংলাদেশ, আরব বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক। প্রথম বিদেশি ব্যাংকের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথম বিদেশি ব্যাংক। কোন ব্যাংক মালদ্বীপে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করে? আইএফআইসি ব্যাংক। মৌ মিস্ত্রি, হ্যাঁ, এবি ব্যাংক। স্যার ইউটিউব থেকে রেকর্ড ক্লাস করলে কি ভালো প্রিপারেশন নেওয়া যায়, একটু বলবেন। মোশাররফ ভাই বলছেন ইউটিউব থেকে আপনি অনেক কিছু শেখার আছে, আপনি যদি শিখতে পারেন ইউটিউব থেকে অনেক কিছু শেখা সম্ভব। কিন্তু আসলে ইউটিউবে অনেক রিসোর্স আছে, বিদেশি অনেক, যে কোনো টপিকের বিদেশি অনেক স্পিকার আছে বা ইয়ে আছে। বাট আপনি তো চাকরি করেন বাংলাদেশে, সো বাংলাদেশের জব সেক্টরের যে প্রিপারেশন এই সম্পর্কে গুছানো অনেক স্যারের ভিডিও আছে, বাট আপনি কতটা উপকৃত হবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আপনি যদি ডিটারমাইন হন তাহলে ওখানে শেখার অনেক কিছুই আছে, হ্যাঁ, ওখানে অনেক কিছুই আছে, ইউ ক্যান ট্রাই। আচ্ছা, আর আরেকটা বলি, আজকের ক্লাসে তো দেখছেন অনেক ব্যতিক্রমী জিনিস শেখাইতেছেন, এটা কিন্তু আপনি দেখবেন 2 দিন পরে খুঁজে পাবেন না। সো হচ্ছে আপনি শেয়ার করলে আপনার টাইমলাইনে সেভ থাকবে, তাহলে আপনি 6 মাস পরেও আবার আপনার টাইমলাইনে ঢুকলে এই ব্যতিক্রমী ইনফরমেশনগুলো মানে পাবেন আর কি, তা না হলে কিন্তু পাবেন না। সো নিজের কাছে সেভ রাখেন, হ্যাঁ। আচ্ছা, আরো অনেক কিছু হাবিজাবি আছে। ও, আরেকটা জিনিস আপনাদের শেখা দরকার, হ্যাঁ। বলেন তো এমআরএ কি? এমআরএ বলেন তো দেখি কে কে পারে, পরীক্ষায় আসছে অনেকবার। এমআরএ বলেন দেখি, এমআরএ কি? এটার কিছুদিন আগে একটা সার্কুলার হয়েছিল এমআরএ তে। এমআরএ কি বলেন? আমি একটু পানি খাই, বলেন দেখি কে কে পারেন। হোয়াট ইজ এমআরএ? মার্কেট রেট প্রাইস। নিপু চক্রবর্তী চেষ্টা করছেন, অনেক ধন্যবাদ। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, শহীদুল জহির, হ্যাঁ হয়েছে। হ্যাঁ হৃদয় মিয়া, হ্যাঁ ঠিক আছে। মার্কেট রেট প্রাইস না, মার্কেট রেট প্রাইস হয়তো হয়, বাট আমাদের যে এমআরএ এটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, হ্যাঁ, এমআরএ মানে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অথরিটি এটা হচ্ছে কি, বাংলাদেশের যত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে, মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণের যত প্রতিষ্ঠানগুলো আছে এগুলাকে কন্ট্রোল করে এমআরএ। এবং এই এমআরএ হচ্ছে পূর্বে বাংলাদেশ ব্যাংকের একটা অঙ্গ সংগঠন ছিল, বাংলাদেশ ব্যাংকের একটা পার্ট ছিল, পরে এমআরএ কে আলাদা করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে এমআরএ হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এটা বাংলাদেশের যত ক্ষুদ্র ঋণ আছে, যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করে। শাহ আলম শিপু বলছে সিনিয়র অফিসারের প্রশ্নে কোনো সিনোনিমস অ্যান্টোনিমস ছিল না, কালকের টাইকে কিভাবে থাকবে? পরীক্ষার আগে তো বলা যায় না, ওখানে বলা আছে ইংরেজি থেকে 20 নাম্বার থাকবে, সরি 25 নাম্বার থাকবে আগামীকালের প্রশ্নে। আচ্ছা কয়টা বাজে? ও অনেক সময় হয়ে গেছে। আচ্ছা আগামীকালের পরীক্ষা নিয়ে কিছু বলি, হ্যাঁ।
আগামীকালের পরীক্ষা নিয়ে কিছু বলি আমরা, যেহেতু কালকে পরীক্ষা, আগামীকালের পরীক্ষা নিয়ে একটু বলি। দেখেন, এটা আগে থেকে বলা যাবে না। হ্যাঁ, শাহ আলম শিপু ভাই, এটা তো মানে আপনাদের হচ্ছে দিছে, মার্কস ডিস্ট্রিবিউশন দিছে। দেখেন, আপনারা যারা অফিসারের পরীক্ষা দিবেন আগামীকাল 2021 সাল ভিত্তিক ব্যাংক, আগামীকাল যে পরীক্ষা ব্যাংক এক্সাম যাদের পরীক্ষা, এখানে এটা বলা আছে যে ম্যাথ থাকবে 20টা, আর হচ্ছে ইংলিশ থাকবে 25, বাংলা হচ্ছে 25, এরকম কত হয় 50 আর 20 70, আর হচ্ছে আপনার জিকে আইসিটি এগুলা মিলে হচ্ছে 30, জিকে আইসিটি আর কিছু আছে, হ্যাঁ এগুলো মিলে 30, কোনটা কথা আমার মনে নাই, মোটামুটি এরকম। তা ইংরেজি 25-এর মধ্যে কি দেয় এটা তাদের বিষয়, সিনোনিমস অ্যান্টোনিমস দিতে পারে, অ্যানালজি আসে, স্পেলিং আসে, গ্রুপ ভার্বস আসে, প্রিপোজিশন আসে, হ্যাঁ নাউন, তারপরে আপনার গ্রামাটিক্যাল কোশ্চেন আসে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসে, জেন্ডার থেকে কোশ্চেন আসে, তারপরে হচ্ছে নাম্বার থেকে প্রশ্ন আসে, কারেকশন আসে, পিন পয়েন্ট এরর আসে, হ্যাঁ এক কথার প্রকাশ আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো আসে। কি আসে এটা ওনারাই জানবে, আগে থেকে বলার নাই যে সিনোনিম আসবে কি। ওকে, আচ্ছা, তো কালকের যে মোটামুটি 100 নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আচ্ছা, যারা কালকে পরীক্ষা দেবেন, প্রথম কথা হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে সময় হাতে নিয়ে বের হবেন। সময় হাতে নিয়ে মানে হচ্ছে একটু আগে যাবেন, মিনিমাম 30 থেকে 40 মিনিট আগে যাবেন, যাতে আপনি গিয়ে একটু রেস্ট নিতে পারেন। হ্যাঁ, মিনিমাম 30 থেকে 40 মিনিট। আর শুক্রবার ঢাকা শহরে হিউজ পরিমাণ জ্যাম লাগে, ঠিক আছে, আগে যাবেন। আর 2 নম্বর হচ্ছে আপনার সিট প্ল্যানটা এখন চেক করবেন। আপনার যে ভুল দেখছেন, পরীক্ষা সিট পড়ছে মিরপুর, দেখছেন হচ্ছে যে কই পড়ছে মতিঝিল, মিরপুর মতিঝিল যে বসে আছেন, পরীক্ষা সিট পড়ছে মিরপুর, পরীক্ষা আপনার ওখানে শেষ। সিট প্ল্যানটা আবার দেখেন। হ্যাঁ, সিট প্ল্যান আবার দেখেন, কিভাবে যাবেন সেটা আবার দেখবেন আর কি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনার যাতে পরীক্ষার ওখানে গিয়ে লেট না হয় আর কি, ঠিক আছে। আর পরীক্ষার হলে যেগুলা করবেন, 1 নম্বর কাজ হচ্ছে পরীক্ষার হলে 1 নম্বর কাজ হচ্ছে আপনি দেখবেন যে নেগেটিভ মার্কিং আছে কিনা। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে